প্রবলেম তাহলে ওয়ার্ম ডাউনলোড হয় না, ইনস্টল হয় না, তারপর আর কার কি প্রবলেম? আপনাদের দুজনের কি প্রবলেম? কি ওপেন হচ্ছে না? ওই সেই এরর দেখাচ্ছে এখনো সলভ করতে পারেন নাই? হ্যাঁ, তা আপনি তো সেদিন আমি বললাম আপনাকে যে আপনি ইয়ে করেন, গুগল সার্চ করেন। গুগল সার্চ করলেই ওটা সলিউশন দেওয়া আছে যে ওটা একটা ডিএলএল ফাইল মিসিং থাকে, ওটাকে আপনি রিপ্লেস করলেই চলে আসে। মনে নাই বলে দিয়েছিলাম আপনার? এখনো পুরনো কাজে পড়ে আছেন আসিফ ভাই? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তবে আপনার যে প্রবলেমটা, এটা তো আসলে ওয়ার্ম ডাউনলোড হয় নাই বলতে কি, কেন ডাউনলোড হবে না? আমি সেটা বলি, আপনি কি সফটওয়্যারটা ডাউনলোড করতে পারছেন? তাহলে হয়তো ওদের সাইটে এটা ডাউন হয়ে গেছে। WAMP। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখি দাঁড়ান। ওয়ার্ম সার্ভার, আচ্ছা না হলে আমার কাছ থেকে নিয়ে যাবেন, ওটা আমার কাছে তো আছে, ওটা সমস্যা না কোনো। ডাউনলোড না হলে যে কাজ করবেন এমনটা না। হ্যাঁ, এদের সাইটটাতে মেবি প্রবলেম আছে কোনো। আচ্ছা বাদ দেন, তাহলে এখান থেকে না পেলে আপনি যে দেখেন ওই যে sourceforce.net, এই ম্যাক্সিমাম টাইম কি হয় ওয়াম্প তারপরে জ্যাম্প সার্ভার যেগুলো আছে, এই সোর্সফোর্স হচ্ছে একটা থার্ড পার্টি আপনার ফাইল শেয়ারিং সাইট, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ওয়াম্প সার্ভারটা। মানে বিশ্বাসযোগ্য সাইটের মধ্যে এটাও একটা সাইট। তবে ভেন্ডর সাইটগুলো অলওয়েজ বিশ্বাসযোগ্য। আর যদি মনে করেন যে না আমার তো ভেন্ডর সাইট থেকে আসতেছে না কিন্তু আমার দরকার, তো আপনি সেই ক্ষেত্রে এই যে নেটে সার্চ করে দেখবেন যে এখান থেকেও নিতে পারেন। অথবা আরও একটা সাইট আমি দেখাই দিই আপনাদেরকে, এই যে filehippo.com, হ্যাঁ এই সাইটের মধ্যেও আছে। এই সাইট থেকেও আমি নিজে সফটওয়্যার ডাউনলোড করি এবং ভাইরাস ফ্রি, তো এখান থেকেও নিতে পারেন। এই যে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে রিভিউ দেখতে পারেন যে কি কি বলা আছে, যে এ উইন্ডোজ বেসড ওয়েব ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ফর অ্যাপাচি MySQL PHP ডেটাবেস এখানে বলা আছে। আর এখানে ফাইলহিপ্পোতেও আছে। এটা দুটো ভার্সন, আপনার উইন্ডোজ পিসি যে ভার্সনে সেই ভার্সনে ডাউনলোড করবেন। 32 বিটে বা 64 বিট ইনস্টল করতে চাই না, তাহলে হবে না, ঠিক আছে? তবে ম্যাক্সিমাম টাইম কি হয় যে এদের দুটো ভার্সনই ডাউনলোড হয়। আগে ফাইল সাইজ দেখবেন, যদি দেখেন যে 30-35 মেগাবাইটের মতো, তাহলে ধরে নেবেন যে একটা ফাইল ডাউনলোড হচ্ছে। আর যদি দেখেন যে আপনার ওভার 60, তাহলে দুটো প্যাকেজই থাকে, একটা হচ্ছে 86x, মানে ওটাকে বলা হচ্ছে 32 বিট, আর হচ্ছে 64x। এই ফাইল শেয়ারিং সাইটগুলো লোড হতে অনেক সময় নেয়, কারণ এরা সব ফাইল হোস্ট করা থাকে এখানে। আপনারা এখান থেকে নিয়ে এখান থেকে ডাউনলোড করতে পারেন, সমস্যা নাই। এই যে এখানে আছে, এখান থেকে আপনারা যাবেন হচ্ছে ডেভেলপারসে আসবেন। এখানে দেখেন নোটপ্যাড প্লাস প্লাস, মানে সব আপডেটেড সফটওয়্যারগুলো এখানেও পাবেন। তারপর অথবা এখন এক কাজ করেন, এখান থেকে সার্চ দেন ওয়ার্ম সার্ভার, লেখেন ওয়ার্ম সার্ভার। আচ্ছা ওয়ার্ম সার্ভারটা এখানে নাই, তো নাই যখন, তখন আমরা এখান থেকে ডাউনলোড করবো, সমস্যা নাই। এখান থেকে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এখানে ক্লিক করলে ডাউনলোডে চলে যাবে। আর অলওয়েজ লেটেস্ট ভার্সনগুলো ডাউনলোডে থাকবেন, তাহলে কি হবে, লেটেস্ট এনভায়রনমেন্টগুলো বুঝবেন, মানে ব্যাকডেটে পড়ে থাকবেন না। তো ডাউনলোড এখান থেকে শুরু হয়ে গেলে ইনস্টল তো করতে পারবেন। ইনস্টলেশন তো বলে দিচ্ছি গত ক্লাসে, ওইভাবে ইনস্ট্রাকশন মতো ডাউনলোড করে যাবেন। এক পর্যায়ে আপনার ইমেল অ্যাড্রেস চাইবে, পাসওয়ার্ড চাইবে, এগুলো কিছুই দিতে হবে না, বাই ডিফল্ট যা আছে সেটা রেখেই ইনস্টল দিবেন। দেখছেন এখানে কত 38 মেগাবাইট, তো এটা দেখেন 32 বিট লিখাই আছে, 32B, ঠিক আছে? এটা আপনারা ডাউনলোড করে ইনস্টল দিতে পারেন। 64 বিটে 32 চলবে, কিন্তু 32 এর মধ্যে 64 বিট চলবে না, তো সেটা মাথায় রেখে কাজ করবেন। আর আজকে যাওয়ার সময় আমাদের সফটওয়্যারটা নিয়ে যাবেন মনে করে। দেন এটা যখন আপনারা পাবেন, পাওয়ার পর আপনাদের অবশ্যই সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পরে আপনার ডেস্কটপে একটা আইকন আসবে। সেই আইকনটা হচ্ছে এই যে এইরকম একটা আইকন আসবে, মানে আমি আপনাকে দেখাই,
এরকম একটা আইকন আসবে, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করলে এই টাস্ক বারে এরকম না হওয়া পর্যন্ত, এই দেখেন এখানে দেখাচ্ছে কি ওয়ার্ম সার্ভার অনলাইন, এটা সবুজ না হওয়া পর্যন্ত ধরে নেবেন যে এটা কখনোই অনলাইন হয় নাই। অনলাইন না হওয়া পর্যন্ত আপনি কখনো রান করতে পারবেন না। আর ইন কেস যে যদি বলে যে না ফাইলটা রান করতে পারতেছে না, খেয়াল করবেন আপনি যদি স্কাইপ ইউজ করে থাকেন তাহলে অলওয়েজ স্কাইপের টুলস থেকে অপশনে আসবেন, এসে অ্যাডভান্স, এখান থেকে কানেকশন, আর এই পোর্টের এখানে একটা চেক করা থাকবে, চেকটা তুলে দিবেন। চেক তুলে দিয়ে স্কাইপটা রিস্টার্ট দিবেন আর পিসিটা রিস্টার্ট দিবেন। হ্যাঁ এটা এটা নাই সমস্যা কি, যা আছে তাই, এটা নাই তো কি আপনাদের ওখানে নাই তো কি, আপনারা এই চেকটা তুলে দিবেন। আমি এটার কথা বলিনি, আমি বলছি এই যে চেক, এইখানে চেক থাকবে, এটা এমন থাকবে, আপনারা তুলে দিয়ে সেভ দিবেন, দিয়ে স্কাইপটাকে রিস্টার্ট দিবেন আর পিসিটাকে রিস্টার্ট দিবেন। বেটার পিসিটাকে রিস্টার্ট দেওয়া, তাহলে পোর্টগুলো আপডেট হয়ে যাবে সব। দেন আবার ওয়ার্ম সার্ভারকে রিস্টার্ট দিবেন, দেখবেন এখন সবুজ হয়ে যাবে। ইনকেস না হলে সেটা পরের হিসাব, বাট হবে, এতটুকু বলতে পারি। তো ওকে, আমাদের ওয়ার্ম সার্ভার ইনস্টলেশনের প্রবলেম শেষ। এখন খেয়াল করেন যে আপনারা মনে করেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছেন, দেওয়ার পর আমরা তো ইনস্টল দিচ্ছি গত ক্লাসে, তাই না? তো দেওয়ার পর কি আমি তো লগ ইন করতে পারতেছি না, ইউজার নেম জানি কিন্তু পাসওয়ার্ড মিলতেছে না, রিয়েলি পাসওয়ার্ড ভুলে গেছি কি দিচ্ছি এখানে। তো এটা রিকভার করবেন কিভাবে? হ্যাঁ, এটা আপনাদেরকে জানতে হবে, কারণ ক্লায়েন্টের কাজ করার সময় এই জিনিসগুলো আপনারা ফেস করবেন, যে ক্লায়েন্ট বলতেছে আমি তো লগ ইন করতে পারতেছি না, আমার লগ ইনটা বাঁচায় দাও। তো এই একটা কাজ করার জন্যই ক্লায়েন্টের কাছে আপনি $50 পেতে পারেন। ওর তো দরকার সাইট বাঁচানো। ক্লায়েন্টরা কিন্তু অনেক ক্লায়েন্ট এমন পাবেন যে ওরা ছোট্ট একটা কাজের জন্য থেকে অনেক বড় রিওয়ার্ড দিতে পারে, ঠিক আছে? সো খেয়াল করবেন, তার কাছে ডাটাবেসের এক্সেসটা নেবেন, নেওয়ার পর PHP MyAdmin ঢুকবেন। মানে এটা আমি লোকাল সার্ভারে দেখাচ্ছি, লোকাল সার্ভারের এই ইন্টারফেসটা আর অনলাইন সার্ভারের এই PHP MyAdmin ইন্টারফেস টোটালটাই সেম। জাস্ট আমরা লোকাল থেকে PHP MyAdmin ব্রাউজ করে ঢুকি, আর লোকাল সার্ভার রিমোট সার্ভারে একটু ডিফারেন্ট, সেটা আমি আপনাদেরকে এই আমাদের কোর্সের শেষের দিকে দেখাই দিই যে কীভাবে এটা মনিটরিং করবেন বা কীভাবে মাইগ্রেট করবেন। সো মনে করেন আসলেন, আসার পর দেখতেছেন যে হ্যাঁ এই তো ডাটাবেস পাইছি আমি, এখন এই ডাটাবেসের ভেতর কোন ফাইলটাকে কোন টেবিলটাকে এডিট করতে হবে। আমি কিন্তু আপনাদেরকে সরি ক্লায়েন্ট না, এটা হচ্ছে RS ক্লাস, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ এই যে আমাদের টেবিলগুলো হচ্ছে তাই আর ব্যাচ 5। তো এখন কথা হচ্ছে কোন টেবিলটাকে এডিট করবেন। টেবিল তো 13টা, বাই ডিফল্ট 13টা না, তো আরও অ্যাডিশনাল ইনস্টল হতে পারে, বাট ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনি দেখবেন যে আপনার বাই ডিফল্ট ইনস্টলেশন যে টেবিলগুলো সেগুলোকে খেয়াল করতে হবে। তো সেখান থেকে আপনারা অলওয়েজ কী করবেন, আমার একটা কি ইউজার নেম না আর তার পাসওয়ার্ড। সো ইউজার টেবিল একটা আলাদা আছে কিন্তু, এই দেখেন ইউজার্স পাইছেন কতগুলা। আমরা একটা প্লাগইন ইনস্টল করছিলাম না, প্লাগইন ইনস্টল করার কারণে কিন্তু এইগুলো অটোমেটিক ইনস্টল হয়েছে। ওই যে ডেমো ডাটা ক্রিয়েটর দেখাইছিলাম গত ক্লাসে, সেটার জন্য এটা ইনস্টল হয়েছে। তো আমার তো ইউজার নেম এইটা, তাই না? আমি তো ইউজার নেম পাইছি, কিন্তু আমার পাসওয়ার্ড তো আমার মনে নেই যে পাসওয়ার্ডটা আমার কী দেয়া। সো কেমন করে এটাকে এডিট করবেন, এই যে দেখেন এডিট, অথবা এটাকে সিলেক্ট করে কোথায় গেল, এই যে চেঞ্জ, দেখছেন এখানে একটা পপ আপ আসছে না, নতুন একটা পপ আপ উইন্ডো। তো এটা এই চেঞ্জে ক্লিক করলে এটা আসবে, আর এখান থেকে যদি সরাসরি এডিটে ক্লিক করেন তাহলে এই বক্সটা ওপেন হবে। মানে দুটি কিন্তু একই, ওটা কি পপ আপ ছিল আর এটা জাস্ট সেলফ উইন্ডো ওপেন হয়েছে। তো এখানে দেখেন ইউজার নেম কিন্তু আছে, আর এটা আবার কি পাসওয়ার্ড না, ইউজার পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা কি আমরা চিনি, এই পাসওয়ার্ডটা কি, এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় হয় সল্ট, প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় সল্ট, মানে এটা হচ্ছে এনক্রিপ্টেড পাসওয়ার্ড। মানে একটা ওয়ার্ডও যদি লিখেন বা একটা ক্যারেক্টারও যদি লিখেন তাও 32 ক্যারেক্টার জেনারেট করবে ও। এটা হচ্ছে এমন শক্তিশালী একটা। এবং এখানে মনে করেন যে আমি লিখলাম যে ABCD, অথবা আমি লিখলাম না শুধু অ্যাডমিন লিখলাম, এটা লিখলাম, তো লিখে সেভ দিই। তো আমি যেমন জানি আমার পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন আছে না পাসওয়ার্ড, তো আমি অ্যাডমিন দিই, লগ ইন হয় না, কারণ এই ফাইলটা চেক করে যে পাসওয়ার্ডটার ফরম্যাট কি। পাসওয়ার্ডটা যদি আপনি টেক্সট ফরম্যাটে দেন বা স্ট্রিং ফরম্যাটে দেন তাহলে কাজ করবে না, ওর রিয়েল পাসওয়ার্ড ফরম্যাটই আপনাকে দিতে হবে, যেটা ওয়ার্ডপ্রেস চিনে কি এনক্রিপ্টেড সিস্টেমে পাসওয়ার্ড চেনে। তো আমার পাসওয়ার্ড এটা জেনারেল পাসওয়ার্ড, এখান থেকে একটা এখান থেকে আপনাদেরকে একটা ফাংশন অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে MD5। এই MD5 হচ্ছে এনক্রিপ্টেড ফাংশন। আপনি শুধু পাসওয়ার্ড না, যে কোনো কিছু এনক্রিপ্টেড করে দিতে পারেন, আবার ডিক্রিপ্টও করতে পারবেন, বাট সেটা অন্য ওয়েতে। পাসওয়ার্ডটা যদি ম্যাচিং করাতে চান এই পেজের সঙ্গে, ডেফিনেটলি আপনাদেরকে এখানে ম্যাচ করাতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে WP login.php এইটা কেমন করে চেক করে আমরা একটু দেখি। তো WP অ্যাডমিনে যাই,
WP লগইন, এই যে লগইন। এখানে কেমন করে চেক করে পাসওয়ার্ডটা, তাই না? আমরা একটু দেখি পাসওয়ার্ড চেক। এখান থেকে দেখলে একটু আপনার খেয়াল হবে আপনাদের এখানে পাসওয়ার্ড, এই দেখেন এই যে পাসওয়ার্ড চেকের অপশন কিন্তু এইখানে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা দেখি যে এখানে ওই এনক্রিপ্টেড সিস্টেমটা চালু করা আছে কিনা। এখানে আসলে অনেক হাই অ্যাডভান্স ফাংশনালিটি এখানে আছে, তো হুট করে দেখে ওখানে বোঝা মুশকিল, কারণ ওদের ফরম্যাটে এটা তৈরি করছে এটাকে। আমরা এখান থেকে দেখছেন আমাদের মেসেজগুলো পাই না, সেগুলো কিন্তু এখান থেকেই মেসেজগুলো আসে। এই যে মানে এরা একটা মানে আমরা যে ব্যাপারটা জানি যে পাসওয়ার্ডটা আমরা এনক্রিপ্টেড করতেছি, আমরা ওখানে দেখতেছি কি MD5 ফাংশন ইউজ করতেছি, বাট এদের এখানে কিন্তু সিস্টেমটা আলাদা, মানে ব্যাক এন্ডের সিস্টেমটা ওরা আলাদা করে রাখছে। MD5 তো সবাই জানে MD5 ইউজ করলে কি হয়, এনক্রিপ্টেড হয়। কিন্তু এটা যদি আমি এইভাবে করে এত বড় একটা সফটওয়্যার যদি রেখে রাখি তো হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি। সো যে এই ওয়ার্ডপ্রেস প্রোগ্রাম করছে সে নিজের মতো করে তৈরি করছে যে ওটা MD5 হতে পারে, চেকিংটা হতে পারে MD5 মুডে, বাট আমার সফটওয়্যারের যে আর্কিটেকচার আমার মতো হবে, কারণ ওটা তো একটা রেডিমেড ফাংশন, ব্যাপারটা এমনটা। তো এখানে দেখেন যে পাসওয়ার্ড হ্যাশ, ওই MD5 ওটাকে হ্যাশ বলা হয়। তো এই দেখেন এখানে কিন্তু চেক করছে যে এগুলো আসলে অনেক মানে ক্রিটিক্যাল ব্যাপার। আমার মনে হয় না এখন বললে 1 ঘন্টা লেকচার দিলে কিছু বুঝবেন। তো যাই হোক, এখানে কিন্তু চেক করে যে ওই ফরম্যাটটা ঠিক আছে কি না। আচ্ছা, তো আমি কি করলাম যে এখানে আমি বলে দিলাম যে MD5 হ্যাশ। তো আপনারাও এটা করবেন কিন্তু অলওয়েজ, যে আপনারা জানেন পাসওয়ার্ড ভুলে গেছেন, কিন্তু আপনারা এখানে মনে করেন যে ABCD যদু মধু দিয়ে দিলেন একটা পাসওয়ার্ড, দিয়ে বললেন যে না গো দিলাম, তো পাসওয়ার্ড তখন কাজ করবে। এখন বলেন দেখেন সে কাজ করে কিনা, করবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা এটাকে এই ফাংশনটাকে MD5-এ কনভার্ট করবেন। MD5-এ দিতে হবে, মাথায় ভালো করে রাখেন। MD5 খেয়াল করেন, MD5 দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কি দেখছিলেন আগে অ্যাডমিন ছিল না, এখন MD5 চেঞ্জ হয়নি, এটা MD5-এ দিতে হবে, চেঞ্জ হয়েছে। এখন কিন্তু কাজ করবে অ্যাডমিন লিখলে। কাজ হয় লগইন হয়েছে, তো ব্যাপারটা কিন্তু এমন। যাই হোক, আমরা এখন আমাদের মূল কাজে আসি। তো আমরা এখন কি করব, আমাদের UI ব্রাশ যে টেমপ্লেটটা আছে এটাকে আমরা ওয়ার্ডপ্রেস টেমপ্লেট বা ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করব। কনভার্ট করার জন্য কি লাগবে, আমাদেরকে ওয়ার্ডপ্রেসের বেসিকটা বুঝতে হবে, যেটা আমরা অলরেডি বুঝছি। ওয়ার্ডপ্রেস এর থিম ডেভেলপমেন্টের আগে আমাদেরকে দেখতে হবে আমরা PHP কতটুকু জানি, এটা বুঝতে হবে, কারণ PHP-র উপর ডিপেন্ড করে থিমটা তৈরি করা হয়। খুব দাঁত ভাঙা PHP না, মিনিমাম একটা PHP জানলে আপনার ওয়ার্ডপ্রেস থিম ইজিলি কনভার্ট করতে পারবেন, মিনিমাম। তবে অ্যাডভান্স লেভেলের থিম ডেভেলপ করতে হলে আপনাদেরকে অ্যাডভান্সেই যেতে হবে। তো আমরা আপাতত অ্যাডভান্সের চিন্তা না করি, কারণ ওয়ার্ডপ্রেসের যতগুলো ফাংশন সব রেডিমেড। আপনারা বাস মনে রাখবেন যে কোন ফাংশনটা কল করলে কী কাজ হয়, এটা আমি বারবার বলবো আপনাদেরকে যে এটা কল করলে এটা হয়, ওটা কল করলে এটা হয়। জাস্ট মনে রাখবেন, মেমোরাইজ করবেন অথবা নোট ডাউন করবেন, তাহলেই মনে থাকবে এগুলো। সো আমরা আমাদের কি দরকার, এটা তো থিম ডেভেলপ করা, তাই না? তো থিমটা আমরা আগে কি করছি, আমরা এটাকে PHP-টাকে আমরা HTML CSS-এ রূপান্তর করছি, যেটা আমাদের UI ব্রাশ। এটাই তো লাস্ট ক্লাস তো ছিল, এইটাই তাই না, সোর্স, এটাই তো লাস্ট ক্লাস ছিল। তো এই যে পুরো ক্লাসগুলো এখানে আছে, এটাকে আমরা জাস্ট কি করবো, মানে আচ্ছা এখান থেকে আমরা সব ফাইল আগে কপি না করে আমাদের মাথায় রাখতে হবে যে একটা ওয়ার্ডপ্রেস থিম মূলত আগে 3টা ফাইলকে কল করে, মূলত 2টা, বাট আমরা ধরতে পারি এক্স্যাক্টলি 3টা বলতে পারি। সেটা হচ্ছে প্রথমে কি, একটা স্টাইল শিট থাকতে হবে, ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে কি একটা টেমপ্লেট ফাইল থাকতে হবে। সেই টেমপ্লেট ফাইলটা কি, ইন্ডেক্স, অবশ্যই index.html না, index.php। খেয়াল করেন, আমি খুব স্মুথলি বুঝাচ্ছি, বুঝতে চেষ্টা করেন, না বুঝলে বলবেন। তো একটা থিম ইনস্টল হয় WP কন্টেন্ট, খেয়াল করেন আমাদের www ফোল্ডারে আমরা আছি না, আমরা মনে করেন সি ড্রাইভ ওয়াম, এটাই আমাদের সার্ভার, এই যে এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট ডিরেক্টরি, ঠিক আছে? তো এখান থেকে আমাদের ক্লাস হচ্ছে ব্যাচ 5, এটাই হচ্ছে আমাদের ডোমেইন, তাই না? আমাদের ডোমেইনে ভিজিট করছি, এটাই তো ডোমেইন আমাদের। তো এই ডোমেইনে ঢুকে আমরা কি পাইছি যে এটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের ফাইল সবগুলো।
তার থিমটা কোথায় থাকে, থিমটা আমরা যখন ইনস্টল করবো তখন এই থিম WP কন্টেন্ট এর ভিতর থিমের ভ্যালুটা থাকবে। দেখেন এখানে কিন্তু তিনটা অলরেডি বাই ডিফল্ট থিম আছে, খেয়াল করেন। আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, দেখতে পাচ্ছেন তিনটা থিম। তো আমরা যখন আমাদের থিমটা ইনস্টল করবো সেটা এখানেও আসবে। তো আমরা এখন একটা থিম ক্রিয়েট করি। থিম ক্রিয়েট করার আগে প্রথম শর্ত হচ্ছে যে একটা ডিরেক্টরি তৈরি করতে হবে। ডিরেক্টরিটাই হচ্ছে থিমের ফোল্ডার। আমরা নাম দিলাম UI_BRUSS ব্রাশ, বুঝলো? প্রথম কাজ এটা। এখন রিফ্রেশ দিই, খেয়াল করেন এখানে কোনো মেসেজ টেসেজ আছে উল্টা পাল্টা কিছুই নাই, কিন্তু বলছে যে অ্যাড নিউ থিম। এখন রিফ্রেশ দেন, কি বলছে? ব্রোকেন থিম। বলছে কি নেম UI ব্রাশ, তার মানে ফোল্ডার পাইছে অলরেডি। এখন বলছে কি ডেসক্রিপশনে স্টাইল শিট মিসিং, ডিলেট। তো যদি ডিলেটে ক্লিক করি ফোল্ডার সহ ডিলেট হয়ে যাবে কিন্তু। তো বলছে কি স্টাইল শিট মিসিং। সো স্টাইল শিট কোনটা ছিল আমাদের? এটা না? কপি করি, UI ব্রাশে যাই, পেস্ট করে দিলাম, রিফ্রেশ দিই। এবার কি বলে? টেমপ্লেট মিসিং। আসছে, রিফ্রেশ দিই, তারপরেও বলে টেমপ্লেট মিসিং। কেন? এটা অবশ্যই HTML না, অবশ্যই PHP। ওকে, এবার দেখেন তো কি বলে। এবার কই গেছে UI ব্রাশ? মেসেজ আছে আর কোনো নাই, কিন্তু এটা দেখাচ্ছে কি UI ব্রাশ, মানে এটা আমাদের ফরওয়ার্ডের নামটা দেখাচ্ছে। এখানে দেখেন স্ক্রিনশট আছে না, এগুলো স্ক্রিনশট। আমাদের এটা স্ক্রিনশট আছে কোনো? কেন নাই? কারণ আমরা স্ক্রিনশট নেই নাই। তো এখন আমরা এটাকে ওপেন করি একটু। এটাই তো আমাদের থিমটা, তাই না? এটাই টেমপ্লেটটা। তো আমরা একটু কাজ করি, আমরা একটা স্ক্রিনশট নেই। স্ক্রিনশট নিলাম, নিয়ে এটাকে সেভ দিতে হবে। কোথায় সেভ দিবেন, কি নামে সেভ দিবেন দেখা দিচ্ছি। অবশ্যই ওয়াম্পে যেতে হবে, www যেতে হবে, যেখানে ইনস্টল করছে সেইখানে ব্যাচ 5 WP কন্টেন্ট থিমস UI ব্রাশ, এইখানে এসে লিখতে হবে screenshot.png। ঠিক এই মোডে লিখতে হবে, PNG। হ্যাঁ, PNG screenshot.png, এই নামটাই লিখতে হবে। ইমেজটা যত বড়ই হোক না কেন, নামটা থাকতে হবে এটা, এবং PNG ফরম্যাটে হতে হবে, ঠিক আছে? সো আমরা নিলাম, সেভ দিলাম। এখন আমরা ম্যানেজ থিমের থেকে আবার রিফ্রেশ দিই, দেখেন এখানে আসে কিনা কিছু আসছে। তো আমরা চাইলে ফটোশপ দিয়ে আমাদের মতো কাস্টমাইজ করে দিতে পারি এটাকে। তো ধরে নিলাম আসছে এটা। এখন কথা হচ্ছে যে আরও কিছু চেঞ্জ আপনাদেরকে বুঝতে হবে, যে এখানে UI ব্রাশ, এখানে দেখাচ্ছে আমাদের ফোল্ডারের নামটা, তাই না? কিন্তু এখানে কি দেখায় 2014, 2015, 2013 এইভাবে দেখাচ্ছে। তো এখানে এই থিমে ক্লিক করলে কি থিমের অনেক ইনফরমেশন দেখায় না? নাম দেখায়, ভার্সন, বাই, তারপর ডেসক্রিপশন, ট্যাগস, অনেক কিছু দেখায়। কিন্তু আমাদের থিমে কি আছে এগুলা? কি বলছে? বাই অ্যানোনিমাস, ভার্সন নাই, নাম নাই, কিছুই নাই। কেন নাই? আমরা এটা কিছু অ্যাড করিনি। তো কোথায় অ্যাড করতে হবে আমাদেরকে এগুলো? কোথায় অ্যাড করতে হবে? অবশ্যই স্টাইল শিটে। স্টাইল শিটের কোথায় অ্যাড করতে হবে? হেডারে, একদম উপরে। এটা কমেন্ট করতে হবে। কেন করতে হবে আমি বলে দিই এখন থেকে। দেখেন কীভাবে কমেন্টটা দেখবেন যে কী কী থাকে। আচ্ছা, এটা এখান থেকে না দেখাই, আমি কোডেক্সে দেখাই যে ওয়ার্ডপ্রেস স্টাইল শিট হেডার, এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস স্টাইল শিট হেডার, ঠিক আছে? সো টিম ডেভেলপমেন্টে আসি। আচ্ছা, এখানে ওপেন হোক, ততক্ষণ আমরা একটা যে কাজ করি সেটা হচ্ছে এখানে কি কি লেখা হয়। প্রথমে বলি যে থিম নেম। আচ্ছা আগে দাঁড়ান, এখানে না আমরা ওই কোডেক্সে দেখাচ্ছে, আমরা একটা কাজ করি সেটা হচ্ছে থিমে যাই। এগুলো তো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম, তাই না? আমরা লেটেস্ট থিমটায় গিয়ে আমরা এক কাজ করি, স্টাইল শিটটা ওপেন করি। দেখেন এইখান থেকে কমেন্ট শুরু, এইখানে একদম নিচে শেষ। তো এত কিছু দেখার দরকার নেই, আমরা দেখতে হবে উপর পর্যন্ত, এই যে পর্যন্ত। এই পুরোটাই হচ্ছে কমেন্ট ব্লক, যেখান থেকে ওয়ার্ডপ্রেস ইয়ে করে, রিড করতে পারে। তো বলছে কি থিম নেম 2015, এই থিমের নামটাই তো ড্যাশবোর্ডে দেখায়, এইখানে দেখায়, তাই না? 2015 এখানে দেখাচ্ছে না? তো আমরা যদি আমাদের যে UI ব্রাশ এখানে আছে, আমরা চাই যে UI ব্রাশটা ভালোভাবে দেখা। তো
আমাদের কি লিখতে হবে এখানে? থিম নেম UI ব্রাশ লিখলাম। তো এতটুকু লিখলেই কিন্তু হবে, আর কিছু লিখতে হয় না, মানে এতটুকু লিখলেই হবে। কিন্তু আমাদের যাতে থিমটা প্রপারলি ইনফরমেশন থাকে, এই জন্য লিখতে হয়। দেখছেন UI ব্রাশ আসছে। এখন থিম নেম, তারপরে থিম URI, এটা হচ্ছে দিলাম যে মনে করেন http ইউনিফর্ম রিসোর্স ইন্ডিকেটর। ওই অনেক কথা, মানে URL বলি না আমরা, ওয়ান কাইন্ড অফ এটা। তারপরে হচ্ছে অথর, ডেভেলপ করছে থেকে থিমটা, আপনারা আপনাদের নাম দিবেন, আমি আমার নাম দিলাম। এটা কিন্তু আপনার ট্রেডমার্ক অলওয়েজ, এটা আপনাকে ইউজ করতে হবে। আপনি যদি বলেন যে না ক্লায়েন্টের থিম, ক্লায়েন্টের নাম থাক, যদি এমনটা হয় যে সে আপনাকে হায়ার করছে থিমটা ডেভেলপ করার জন্য এবং সে রিসেল করবে, তাহলে দিতে পারে তার নাম, তার কোম্পানির নাম দিতে পারে, বা আপনার পার্সোনাল নাম না, আপনার কোম্পানির নাম এখানে দিচ্ছেন, দিতে পারেন, সমস্যা নেই। যে থিমটা ডেভেলপ করছে কি ওই কোম্পানি, কে ডেভেলপ করছে সেটা মুখ্য ব্যাপার না, বাট কোম্পানিটা ডেভেলপ করছে, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। মানে ইন্ডিভিজুয়াল পার্সনটা না, কোম্পানিটা, ঠিক আছে? তো এখানে দিবেন যে অথর URI, এইভাবে দিলাম। আচ্ছা, এখন এই পর্যন্ত দিলাম, দেওয়ার পর এখন খেয়াল করেন যে আমাদের এখানে ক্লিক করলে কি হয়, থিমের নাম দেখায়, বাই ওয়ার্ডপ্রেস টিম, এবং ওয়ার্ডপ্রেস টিমের একটা URL আছে যেটা আমরা এই স্ট্যাটাস বারে দেখতে পারি, দেখেন আছে না, wordpress.org। তারপর ডেসক্রিপশন আছে, ট্যাগ আছে। তো আমরা এখন তো আমাদের এই থিমে কি কি সেট করলাম, থিমের নাম, থিমের URI, মানে থিমটা কোথায় থাকবে বা কোথায় পাওয়া যেতে পারে, দেন থিমটাকে ডেভেলপ করছে এবং ডেভেলপারের URL, তাই না? তো এখানে কিন্তু এখন কিছুই দেখাচ্ছে না, তাই না, জাস্ট নামটা। তো আমরা এখন রিফ্রেশ দিই, এখন ক্লিক করি, আসছে UI ব্রাশ বাই, আমার নাম দেখাচ্ছে, আর নামের নিচে কি দেখাচ্ছে এখানে দেখেন স্ট্যাটাস বারে আমার URLটা দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখন বলছে কি ভার্সনটা অলওয়েজ ব্ল্যাঙ্ক থাকে। সো এখানে কি করবেন, VERSION ভার্সন দিবেন হচ্ছে 1.0 দিলেন। এখন রিফ্রেশ দেন এটাকে, আবার দেখেন 1.0 এখানে দেখাবে, দেখাচ্ছে 1.0। তো এখন মেইন কথা হচ্ছে যে আমরা কোডেক্সে আসি, কোডেক্সে এসে আমরা এখানে দেখি যে এই যে এখানে হচ্ছে বাই ডিফল্ট এই যে নামগুলো লেখা ছিল ওখানে আমাদের, সেটাই কিন্তু এখানেই দেখাচ্ছে। দেখেন আমরা জাস্ট এই যে এই প্রথম 4টা লাইন লিখছি আর এই ভার্সনটা লিখছি, এরপর কিছু লিখছি আর লিখি নেই। এগুলো লেখার কোনো প্রয়োজন হয় না, আসলে প্রয়োজন হয় না, আমরা লিখি না। তবে একটা জিনিস, এই 4টার পর আর একটা জিনিস লেখা উচিত, সেটা হচ্ছে ডেসক্রিপশন। UI brush BRUSH লিখলাম, এতটুকু লিখলাম। আপনি যেন অনেক বড় কিছু লিখতে পারেন, যেমন এখানে দেখা দিছে যে অনেক বড় লেখা যায় ডেসক্রিপশন, ঠিক আছে? এখানে অনেক বড় লেখা যায়, মানে থিমটা সম্পর্কে বলতে হয়। যে এখানে বলছে যে দা 2013 থিম ফর ওয়ার্ডপ্রেস টেক আস ব্যাক দ্য ব্লগ ফিচার দ্য ফুল লেন্থ অফ পোস্ট ফরম্যাট, মানে এখানে এই থিমটার মধ্যে কি কি আসছে না আসছে এই সবগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। দেন এখানে রিফ্রেশ করলে ডেসক্রিপশনটা এখানে দেখাবে, দেখাচ্ছে। এখন আমি আরো চাচ্ছি যে আমার ভার্সনের পর থাকবে হচ্ছে ট্যাগস, UI ব্রাশ হ্যাঁ বলতেছি, নাইস থিম, হ্যাঁ ওয়ান কাইন্ড অফ ক্লিন থিম, ফ্রি থিম, এইভাবে করে আপনারা লিখতে পারেন। মানে এগুলো হচ্ছে কি যে আমরা যখন কোডেক্স রিলেটেড গিয়ে কোনো থিম সার্চ করি না, এই ট্যাগগুলো হচ্ছে সেইটার জন্য, যে এই ট্যাগ অনুযায়ী সেই থিমগুলো সার্চ করে দেখানো হয়। কীভাবে বুঝবেন খেয়াল করেন, আমি কোডেক্সে তো আমরা আসি, আমরা মনে করেন এখানে লিখবো, মনে করেন যে এই এখানে লিখি যে ক্লিন ওয়ার্ডপ্রেস থিম, আচ্ছা খেয়াল করেন এখানে আসছে থিমগুলো, এই যে এখানে থিম আসছে, দেখেন থিমগুলো কিন্তু আসছে এখানে, তাই না? তো এখানে কিছু ব্যাপার আছে যেটা ট্যাগ দিয়ে দেখানো হয়, সেটা আমি দেখাই আপনাদেরকে।
এই যে দেখেন, সরি এটা ট্যাগ না, এটা অন্য কিছু। মোট কথা ওই থিমের মধ্যে আপনি ওই ট্যাগের মধ্যে যা যা লিখে রাখবেন ওগুলো দিয়েই সার্চ হবে, মানে ওগুলো দিয়ে সার্চ হলে, মানে সার্চ হলে যদি ওই কিওয়ার্ডগুলো আপনার থিমে থাকে ট্যাগের মধ্যে, তাহলে আপনার থিমটা খুঁজে পাবে। ব্যাপারটা এমনটাই, বোঝা গেছে? হ্যাঁ, এসইওর কাজটাই করে মোটামুটি, মানে কিওয়ার্ড এক কথায়, ট্যাগটা হচ্ছে কিওয়ার্ড থিমে। আচ্ছা, তাহলে কি আমরা আমাদের থিমটা কি ইনস্টল করতে পারছি? থিমটা আমাদের ইনস্টল হয়েছে না? ইনস্টল হয়েছে না? দেখুন এখন অ্যাক্টিভ করতে হবে, তাই অ্যাক্টিভে ক্লিক করি আমরা। দেখেন অ্যাক্টিভে ক্লিক করার পর এখানে অনেকগুলো মেনু ছিল না, এখন কি আছে? শুধু থিম আর এডিটর। এখন আমরা যদি আমাদের সাইটটাকে রিফ্রেশ করি, এই চেহারা থাকবে? কি হলো এটা? কিছুই নাই, স্টাইল শিট পাইনি, ইমেজ পাইনি, কিছুই পাইনি। তো এটাই আমরা মূলত আজকে দেখবো যে কীভাবে করে এই থিমটাকে আপনি টোটালি অ্যাক্টিভেট করবেন এবং কীভাবে এই টেমপ্লেটটাকে প্রপার ফরম্যাটে নিয়ে আসবেন। ওকে, এখানে কিন্তু দেখেন অনেকগুলো ফাইল এখনো আছে, এগুলো কিন্তু আমি হাত দিয়ে ধরিনি। তার আগে কী করতে হবে? আমরা তো মাত্র 3টা ফাইল নিয়ে গেছি, তাই না? ইন্ডেক্স, স্টাইল শিট আর স্ক্রিনশট ডট পিএনজি, এটা আমরা ক্রিয়েট করলাম। তো এখানে তো আরও ফাইল আছে, এখান থেকে শুরু করে SCSS এ পর্যন্ত আছে, তারপরে ফেভিকন আছে। এইগুলো তো আমরা দরকার, নাহলে তো থিমটা রান করবে না। ইমেজ না থাকলে আমি যতই কল করি না কেন কাজ করবে? করবে না। সো আমি এখানে যাই, থিমস থেকে আসি UI ব্রাশ, দেন আমি এগুলো পেস্ট করে দিই এখানে। এরপরও কিন্তু যতই লোড দেন না কেন আসবে না কিন্তু এখানে, কারণ আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ভাষায় চেনাতে হবে। আমরা তো আগে HTML এর ভাষায় চেনাইছি, CSS এর ভাষায় চেনাইছি, এখন ওয়ার্ডপ্রেসের ভাষায় চেনাতে হবে। খুব কঠিন কিছু না, খুব সহজ বিষয়, আমি আপনাদেরকে প্রপারলি এগুলো দেখাচ্ছি। সো এটা বাদ দিলাম, এটা ওপেন করি নোটপ্যাডে। ওপেন করার পর আমরা একদম শুরু থেকে এগুলোকে সাইজ করব, একদম শুরু থেকে সাইজ করে আসবো এগুলোকে। তো এখানে দেখেন যে আমাদের এখানে লেখা আছে যে এটা ডক টাইপ থাকবে, ডক টাইপের কোনো সমস্যা নেই। এখানে বলা আছে কি যে HTML, তো একটা ক্লাস আছে যেটা আমাদের ওই যে বয়লারপ্লেট টেমপ্লেটের, এটা একটা ক্লাস। আর এখানে বলা আছে কি ল্যাঙ্গুয়েজ ENUS। তো আমরা যদি চাই যে আমাদের এই থিমটাকে আমরা মাইগ্রেট করবো, সরি আমরা বাংলায় রূপান্তর করবো, অন্য এক কথা ট্রান্সলেট করবো, ঠিক আছে? তো ট্রান্সলেট করতে কি করতে হয় আমাদেরকে? যে যখন আমরা ল্যাঙ্গুয়েজ প্যাক ইনস্টল করতে হয়, ইনস্টল করার পর ল্যাঙ্গুয়েজ প্যাকগুলো কি চেঞ্জ করা যায়। চেঞ্জ করলে কি হয়? আপনাকে ওয়ার্ডপ্রেসে দেখাইছিলাম না যে ল্যাঙ্গুয়েজ কোথা থেকে চেঞ্জ করা যায়? গত ক্লাস কি ভালো করে খেয়াল করছিলেন? ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় ওয়ার্ডপ্রেসে, দেখছিলেন না? কোথায় থেকে দেখেননি? হ্যাঁ, কোথায় আছে? কোথায় আছে? জেনারেল আছে কিনা দেখি তো। আছে সাইট ল্যাঙ্গুয়েজ। তো এটা ইংলিশ আছে আমাদের। এখন ইংলিশ থাকার কারণে আমরা এখানে যদি সোর্সে যাই, আমরা তো এখানে ইংলিশই লিখে রাখছি, তাই না? এটাই কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ কোড যেটা এখান থেকে পাচ্ছে, মানে পাবে, এক কথায় পাবে। ডাইনামিক্যালি করিনি আমরা, এখন আমাদের স্ট্যাটিক আছে, বাট পাচ্ছে তো এক কথায়। আমরা স্ট্যাটিক লিখে রাখছি, কিন্তু আমাদের কথা হচ্ছে আমি এখন সাইট থেকে আরবি ল্যাঙ্গুয়েজে, দেখেন সব কিছু চেঞ্জ হয়ে যাবে। একটু হোল্ড করেন, কারণ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে হলে দেখেন না কি চেঞ্জ হয়। ভয় পাইয়েন না, আবার ফিরে আসবো আমরা এখানে। গেছে একদম ডান পাশে চলে গেছে, এই যে এটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সমস্যা নাই, ভয় পাইয়েন না কিছু। তো এখন কথা হচ্ছে যে আমার তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে, তো আমার তো এখন এইটাও চেঞ্জ হওয়া দরকার, ল্যাঙ্গুয়েজ এইটাও তো চেঞ্জ হবে, তাই না? তো আমরা রিফ্রেশ দিই এটাকে, যে আমরা যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলাম তো এটাও তো চেঞ্জ হওয়ার কথা। এখন আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলাম, আমরা এখন এটা কি করবো? ভিউ সোর্সে যাই, চেঞ্জ হয়েছে? হ্যাঁ চেঞ্জ হয়েছে, এটাই তো আছে। তো আমার কথা হচ্ছে আমার এমনভাবে আমার থিমটা ডাইনামিক হবে যাতে করে আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ওই থিমের ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটটাও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য কি করতে হবে আপনাকে? এখানে লিখতে হবে PHP ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস। বানান কিন্তু ভুল করা যাবে না, দেখেন হ্যাঁ ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, ঠিক আছে? এখন রিফ্রেশ দেই, দেখি চেঞ্জ হয়েছে কিনা। হয়েছে? আচ্ছা এবার আসি, এবার এটাকে আমরা কি করব? ডাচ ল্যাঙ্গুয়েজ দিই, দেখেন চেঞ্জ হয় কিনা।
ল্যাঙ্গুয়েজ প্যাক চেঞ্জ করতে একটু সময় নেয়, কারণ ও পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে। ঠিক আছে, আমরাও ল্যাঙ্গুয়েজ প্যাক অ্যাড করতে পারবো। এই ল্যাঙ্গুয়েজ প্যাকটা জেনারেলি কোথায় থাকে বলি, থিমে যান, এই যে দেখেন ল্যাঙ্গুয়েজ আছে কতগুলা, এটাই তো দেখেন। এখন কি এটা কোন ল্যাঙ্গুয়েজ? ডাচ ল্যাঙ্গুয়েজ। রিফ্রেশ দেই, এটা রিফ্রেশ দিতে হবে, এটা দিলেই হবে, কারণ এটাই তো সেটা রিসোর্স। ঠিক আছে, ডায়নামিক্যালি কিন্তু সবই চেঞ্জ হয়। আর আমি যদি এখানে চেঞ্জ দেই তাহলে ওখানে অটো চেঞ্জ হবে না। কোথায় চেঞ্জ দেন? এখানে। এখানে বলতে এই রিসোর্সে আমি আবার ধরেন এখানে ইংলিশ লিখে দিলাম। হ্যাঁ, এখানে লিখবেন, এইখানে কেমন লিখবেন? লিখতে তো হবে বা কোনো খেয়ে। হ্যাঁ, তো আমরা তো ডায়নামিক্যালি চেঞ্জ করতেছি। আমি যদি আবারও স্ট্যাটিক ইংলিশটা লিখে রেখে দিই, ইংলিশটাই তো থাকবে। দেখেন আপনার কথা আমি বুঝছি, তো এটাকে আমি ইউএন ইমেজ দিলাম, এখানে রিফ্রেশ দিলাম, তো ওই ইউএন ইমেজই থাকবে এখানে, আছে না? কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ তো সাইটের অন্য, তো লাভ হইল কি? তো এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনার সাইট ল্যাঙ্গুয়েজ যা ডায়নামিক্যালি এখানে সেইটাই যেন চেঞ্জ হয়, সেই জন্য মূলত এই ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, এই ফাংশনটা লেখা, আর কিছু না। এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। ফাংশনগুলোকে ডিফাইন করা হয় মূলত প্রথমে ফাংশনটার নাম, দেন দুটো ডাবল ব্র্যাকেট। পিএইচপি জান দেখাবো নেক্সট ক্লাসে দেখাবো এটা। আজকে টেমপ্লেটের স্ট্রাকচারটা বোঝেন। তো এখন রিফ্রেশ দিই, এখন দেখেন আবার ডাচ আছে, তো আমরা এখন ইংলিশ দিয়ে সেভ দিলাম। রিফ্রেশ দেই, এখন দেখেন ইউএন ইংলিশ আসবে, ইউএন ইউএস আসছে। আচ্ছা আচ্ছা, ও সরি, এই ল্যান্ড এইটা এখানে রাখা যাবে না, এইটা এখানে থাকবে না। ঠিক আছে, এইটা পুরোটাই কিন্তু ওই কোডটা জেনারেট করে। LANG ইকুয়াল ব্র্যাকেটের ডাবল কোটেশনের ভিতরে ইউএন ইংলিশ। দেখছেন এখানে কিন্তু ওই যে ল্যান্ড, এই কোডটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে, তাই না? এটা রাখা যাবে না এখানে। এখন রিফ্রেশ দেন, এখন ঠিক আছে। আচ্ছা, তো একটা লাইন নিয়েই কতক্ষণ কথা বলতে হলো, এটা আপনাদের বোঝার সুবিধার্থে। এখন যদি বলেন যে না বুঝি নাই, ভিডিওটা দেখবেন, বুঝবেন। এখন আছে ক্যারেক্টার সেট। এটাকে কি বলে? আমরা চার সেট বলি, বাট কেউ কার সেটও বলে। অ্যাকচুয়াল উচ্চারণটা আপনি চার সেটও বলতে পারেন, কার সেটও বলতে পারেন। কার সেটটাই অ্যাকচুয়াল উচ্চারণ, চার সেট কোনো উচ্চারণ নেই। আমরা কি বলি? ক্যারেক্টার বলি না, তো কার সেট, এটা হচ্ছে উচ্চারণটা। তো যাই হোক, তো এটাকেও আপডেট করতে হবে। সাপোজ কখনো ক্যারেক্টার এনকোডিং গুলো 16 বিট হয়ে গেল, তখন আপনি যে স্ট্যাটিক রেখে দিয়েছেন, তো এই জন্য এটাকেও চেঞ্জ করা যায়। সেটা হচ্ছে ব্লগ ইনফো তো দেখেন এখানে যা আছে, কোথায় গেল? এই যে UTF-8, এটা ছোট হাতের আছে না, এটা বড় হাতের হয়ে যাবে। এখন আপনার ক্যারেক্টার এনকোডিং যতক্ষণ চেঞ্জ, মানে যদি ওয়ার্ডপ্রেস চেঞ্জ করে UTF-8 থেকে UTF-9ই চেঞ্জ হবে, ডাইনামিক্যালি এগুলো আপডেট হবে সব। আচ্ছা, এটা গেল। আমরা টাইটেল নিয়ে আপাতত কাজ করবো না, কারণ টাইটেল নিয়ে বলতে গেলে সময় লাগবে, আর আপনারা হুট করে এখন বুঝবেন না। এটা টাইটেলের ব্যাপারটা টোটাল এইভাবে রেখে দিই আমরা। তারপর ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আপনি কি চাচ্ছেন? যে আপনি চাচ্ছেন যে ডেসক্রিপশন এখানে যা থাকবে সেই ডেসক্রিপশনটা কি করবে? এখানে শো করবে, তাই না? কোথায় গেল ডেসক্রিপশন? এখানে শো করবে কন্টেন্টে। এখানে আপনাকে আরও অনেক কিছু লিখে দিতে পারেন, যা খুশি তাই লিখেন। লিখে দিয়ে তাহলে এখানে কেমন করে কল করবেন ডায়নামিক্যালি এটাকে? ওই একই ব্লগ ইনফো। হ্যাঁ, কি না, সবার ক্ষেত্রে ইনফো না, সবার ক্ষেত্রে ইনফো না, বাট এটা একটা কমন ফাংশন ওয়ার্ডপ্রেসের। অনেক ক্ষেত্রে ইউজ করা হয় এটা, অনেক ক্ষেত্রে। আপনার থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখবেন আরও কতবার এটা ইউজ করতে হয়। তবে এগুলোর অল্টারনেটিভ অবশ্যই আছে, বাট আমরা যেহেতু সহজ, সবাই বুঝতে পারি ইজিলি, আমরা এই জন্য এটাকে ইউজ করি এখানে। সো রিফ্রেশ দেই, দেখেন এখানে কিন্তু কন্টেন্টে কিছু নাই, তাই না? এখন রিফ্রেশ দেই, আসছে জাস্ট অ্যানাদার UI ব্রাশ সাইট। এখন এখানে যাই লিখবেন তাই আসবে। তবে বলে নিই যে একটা সাইটের যে মেটা ডেসক্রিপশন থাকে, মেটা ডেসক্রিপশনটা 160 ক্যারেক্টারের বেশি হওয়া উচিত না, ইনক্লুডিং স্পেস, ইনক্লুডিং এনি কাইন্ড অফ স্পেশাল ক্যারেক্টার, সব 160 ক্যারেক্টার, এর বেশি না। আচ্ছা,
এটা গেল। দেন স্টাইল শিটের ব্যাপারে আসি। স্টাইল শিটগুলো তো আমাদের ডায়নামিক হয়নি এখন, তাই না? তো আমাদের মেইন স্টাইল শিট কোনটা? এটা না? এটাই তো সব পাচ্ছে, এগুলো তো থার্ড পার্টিগুলো, তো এটাই হচ্ছে মেইন। তো এই মেইন স্টাইল শিট যেটা, ওয়ার্ডপ্রেস কিন্তু ওকে style.css নামেই চিনে, আপনি যে নামে লিখে রাখেন চিনবে না। আমরা তো দেখলাম যে ওয়ার্ডপ্রেসে যখন style.css index.php নিয়ে আসলাম, সঙ্গে সঙ্গে স্টাইল শিটটা চিনলো। কেমন করে চিনলো? যদি আমরা স্টাইলটার মধ্যে স্টাইলস থাকতো নাম, যে এস একটা এক্সট্রা, তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেস চিনতে পারতো না। ওয়ার্ডপ্রেস চিনে style.css, মানে নামটা হতে হবে স্টাইল, অন্য কিছু না। সো এটাকেই ওরা কি করে, ওদের অ্যালগোরিদমগুলোকে এইভাবেই লেখা আছে যে style.css থাকলেই চিনবে, ডিটেক্ট করবে। সো যদি style.css স্টাইল শিট নাম থাকে, সো এটার জন্য একটা স্পেশাল ফাংশন আছে, যে শুধুই ফাংশনটা লিখলে style.css এর কল বলে দিতে হয় না, ও অটোমেটিক্যালি বুঝে যায় যে এটার মানে style.css কে কল করতে হবে, তাই না? এখন দেখেন তো এখানে কি আছে, style.css এই স্টেপটা খেয়াল করেন। এই স্টেপ আমরা ধরেন একটা ফাংশনটা ইউজ করবো, এই স্টেপটা অনেক বড় হয়ে যাবে এবং ফুল ইউআরএলটা দেখাবে যে কোথায় থেকে স্টাইল শিটটা আসছে, মানে আমাদের সার্ভারের কোন লোকেশন থেকে স্টাইল শিটটা পাইছে। সো এখানে দেখেন, এখানে লিখেন, এখানেও ব্লগ ইনফো লিখতে হবে, ব্লগ ইনফো স্টাইল শিট ইউআরএল, ঠিক আছে? রিফ্রেশ দেন, আসছে, এটাকে রিফ্রেশ দেন, স্টাইল পাচ্ছে না একটু একটু করে? অন্য স্টাইলগুলো পাইনি কেন? কারণ ওগুলোকে তো আমরা এখন ডাইনামিক করিনি, ওয়ার্ডপ্রেস বুঝতেছেই না। এখানে দেখেন ওয়ার্ডপ্রেস কি বুঝছে, দেখলে আমাদের ওয়ার্ডপ্রেসের লিঙ্কগুলোকে টার্গেট করছে, বলতে নাই। এগুলোকে এখন ডাইনামিক করতে হবে, এক্সেপ্ট আমাদের ডিফল্ট স্টাইল শিট। অন্যান্য স্টাইল শিটগুলোকে অ্যাড করার সিস্টেমটা একটু ডিফারেন্ট, সেটা এমনটা বলে দিচ্ছি। আগে লিখবেন যে ইকো, এই ইকো মানে কি, দেখানো বা প্রতিবিম্ব তৈরি করা বা প্রতিফলন তৈরি করা। ইকো মানে ইংলিশে এটা বাংলা অর্থটা হচ্ছে এমনটা, বাট প্রোগ্রামিং এর ভাষায় কি হয়, দেখানো বা শো করানো। ইকোর জায়গায় প্রিন্টও লিখতে পারেন, বাট ইকোটা অনেক ফাস্ট। হ্যাঁ, ইকোটা অনেক ফাস্ট আর প্রিন্টটা একটু স্লো। সো এখানে লিখবেন যে গেট টেমপ্লেট ডিরেক্টরি URI, ঠিক আছে? এটা লিখার পর ঠিক যেখানে আপনার স্টাইল শিটটা শুরু, তার আগে একটা স্ল্যাশ দিবেন, কারণ এই পুরো লাইনটা এই পর্যন্ত আপনার থিমের ডিরেক্টরিটাকে কল করবে। যদি আপনি বলেন যে না এটা দিব না, দিয়েন না, সমস্যা নেই, স্টাইল শিটের আগে ফাঁকা থাকবে। দেখেন এই যে নর্মালাই হয়ে গেল, এই যে দেখেন UI ব্রাশের পর CSS, ফাঁকা, কোনো স্পেস আছে মানে হাইফেন আছে, এই শুধু এতটুকুর জন্যই ফাইলটা শো করবে না। এখন এটা দিলাম, এখন ফাঁকা হয়েছে। তো এখন জাস্ট কি করবেন, যে এই পুরো ব্যাপারটাকে এখান থেকে ধরে এই পর্যন্ত এখন কপি করেন, সব পাবো। এবার পাইছে, সব পাইছে। এখন রিফ্রেশ দেন, এখন থিম একদম দাঁড়ায় গেছে, কিন্তু ইমেজগুলো পায় নাই। কেন পায় নাই? আমরা স্টাইল শিটগুলো কি লিঙ্ক ডাইনামিক করলাম না? এখন তো আমাদেরকে ইমেজগুলোকে ডাইনামিক করতে হবে। দেন স্লাইডার্সের জন্য কাজ করে, সেজন্য জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে ডাইনামিক করতে হবে। এভরিথিং থিমের ফাইল থেকে কল করতে হবে। তো আমাদের এখানে কি থিম থেকে কল হচ্ছে না, এগুলো দেখেন থিম থেকে কল হচ্ছে না। সো অন্যান্য যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে তো থিম থেকে কল করতে হবে। সো আমাদের ইমেজটা কোথায় আছে? থিমের ভিতরে। সো এটাকে এমন করেন, ওই হুবহু কোডটা দেন। এরপর আর কোথায় আছে? ইমেজ, এখানে এই সবগুলোকে এই কোডটা দেন। দেখেন এক্সেপ্ট এইটা কিন্তু মিস করবেন না, এই স্ল্যাশটা কিন্তু মিস করলে কাজ করবে না, পরে আমাকে আবার দোষ দিন না আপনি দেখান নাই। তারপর এই যে ইমেজে দেন, তারপর এখানে দেন, যত ইমেজ আছে, যত স্টাইল শিট আছে, তারপর যত জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, সবগুলোকেই একটা ফাংশন দিয়ে আপনি ডাইনামিক করতে হবে বা করতে পারবেন। এই যে এগুলোকে কল করেন, মানে এটা হচ্ছে কি লিঙ্কিং করা, যে ওই লিঙ্কটাকে ডাইনামিক করে দিচ্ছেন আপনি। আর টপে আরেকটা ফাইল মেবি আছে, আচ্ছা নাই, আরেকটা ফাইল নাই। তো আমরা এখন রিফ্রেশ দিলাম, আমাদের সব কিছু সেট আপ। এখন দেখি ইমেজের লিঙ্ক ঠিক আছে কিনা, আছে না? ঠিক, ওপেন করেন, ঠিক আছে কিনা দেখি, ঠিক আছে। তো এবার রিফ্রেশ দেন,
পাইছে? কাজ করে? সব আছে ঠিকঠাক? এখন কাজ করতে শিখলাম? এখন বলেন এই পর্যন্ত কি কি কনফিউশন আছে? নো কনফিউশন, একেবারে ক্লিয়ার। ওকে।